এটা বাঙালি মানবে না। এত কাণ্ড কারখানা ধারে কাছে যাওয়া যাবে না, কোনো সাধারণ মানুষ তার কাছে পৌঁছতে পারবে না, তার কাছে পৌঁছানো দরকার নেই, মানে কাছাকাছিই যেতে পারবে না। কারণ কাছাকাছি যারা বসে আছে তাদের আমি আর নাম বলবো না, আমাদেরই সাথী কেউ বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়েছিল, কয়েকদিন আগে বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়েছিল, কেউ বিজেপির হয়ে বিরাট বড় বড় ভাষণ দিয়েছিল। এই আগুনে হাত রাখুন। আজকে দেখা গেল আগুনের মতো একটা প্রেস কনফারেন্সে জ্বলে উঠলেন মানিক ফকির। তার তীব্র শব্দের মধ্যে দালাল 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 এবং তার সঙ্গে বাংলার মানুষের জন্য কথা। মানিক ফকিরের সেই অসাধারণ উক্তিটা দিয়ে আমি শুরু করছি। উনি বলছেন তৃণমূলের সভামঞ্চে দালাল 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 আরএসএসের লোকরা বসেছিল। এই বিষয়টাকে কিভাবে দেখছেন? তৃণমূলের আন্দোলনটা কি আরএসএস দ্বারা হাইজ্যাক হয়ে গেছে? দেখুন, আমরা যখন সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলন করেছিলাম তখন কলকাতা শহরের কোনো বুদ্ধিজীবী এই আন্দোলনকে সমর্থন করেনি, আসেনি, ঘৃণা করেছে। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের দিনে এই মঞ্চে এই শোভাদারা, আমি নাম বলছি না, একটা নাম বেরিয়ে গেল, সুবোধ বিশ্বাস তখন সিপিএমের ছিল, সরকার অরিন্দম শীল তখন সব সিপিএমের লোক। আর বিশেষ নন্দীগ্রাম তো বটেই, কিন্তু আমি ছিলাম তো জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড দিবস হচ্ছে স্প্ল্যানেডে। ওরা এসে বলল যে যদি মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে থাকে আমরা মঞ্চে বসবো না। তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলল আমি নিচে বসবো। উনি জননেত্রীর নিচে বসলেন। তাহলে জননেত্রী তখন যে আন্দোলনটা করেছিলেন, তখন ধর্ণা মঞ্চ এবং অনশন, পশ্চিমবঙ্গের বিভিন্ন সংগঠন তার পাশে ছিল। উনি সবাইকে আমন্ত্রণ করেছিলেন, ডেকেছিলেন, সবাই লড়াই। কিন্তু আজকে যখন 11 বছর 15 বছর তিনি মুখ্যমন্ত্রী, তখন তিনি কর্পোরেটের উপর নির্ভরশীল হয়ে পড়েছেন। অর্থাৎ এখন আমি বিশ্বাস করি মমতা বন্দ্যোপাধ্যায় যদি একটা গড়ের মাঠে দাঁড়িয়ে একটা ড্রামের উপর দাঁড়িয়ে বক্তব্য রাখে, কয়েক লক্ষ লোক চলে আসবে। সাধারণ মানুষ, তারা সাধারণ মানুষ যারা তাকে হৃদয় দিয়ে ভালোবাসে। কিন্তু আজকে যখন তার ধর্ণা মঞ্চ সে আড়ম্বরপূর্ণ, এটা কি সরকারের ধর্ণা মঞ্চ? সরকার তো করতে পারে না, তাহলে তৃণমূলের, তাহলে এত আড়ম্বর। তাহলে যখন তুমি বিরোধী ছিলে তখন তোমার টাকা পয়সা কত ছিল? বিজয়দা অনশন করেছিল, বিজয়দাকেও টাকা দিতে হতো, সবাই চাঁদাপাত্র দিতে হতো। আর আজকে এত কাণ্ড কারখানা ধারে কাছে যাওয়া যাবে না, কোনো সাধারণ মানুষ তার কাছে পৌঁছতে পারবে না, তার কাছে পৌঁছানো দরকার নেই, মানে কাছাকাছিই যেতে পারবে না। কারণ কাছাকাছি যারা বসে আছে তাদের আমি আর নাম বলবো না, আমাদেরই সাথী কেউ বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়েছিল, কয়েকদিন আগে বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়েছিল, কেউ বিজেপির হয়ে বিরাট বড় বড় ভাষণ দিয়েছিল, হ্যাঁ, কেউ সিপিএমের বড় নেতা ছিল, এরকম অনেক। তারা এখন দিদির আশেপাশে বসেছে, ফলে দিদি সাধারণ মানুষ থেকে কি সত্যি দূরে চলে গেছেন? যদি দূরেই চলে যান তাহলে দিদি বললেন কি করে যে উদ্বাস্তু ভাইরা নিজেদের অধিকার আদায়ের জন্য লড়াই নামুন, আর এপার বাংলার মানুষরা নিজেদের অধিকারের জন্য জিনিসপত্র প্রস্তুত করুন। এটাই তো জননেত্রীর কথা। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টি করি না, কিন্তু আমি মনে করি পৃথিবীর শ্রেষ্ঠ মানবতা সম্পন্ন মানুষের অন্যতম যে যুক্তরাষ্ট্রীয়, মানে পশ্চিম ভারতের যুক্তরাষ্ট্রীয় মানে রাজতন্ত্র এক প্রকার, সেইখানে দাঁড়িয়ে প্রতিবাদ করছে। কিন্তু তার প্রতিবাদের ভাষাটা তার কোনো পার্টির কোনো নেতার কাছে পৌঁছয়নি, তার পার্টির লোকেরা কাউকেই বলে না। আমি অভিষেকের কথা বাদ দিচ্ছি, অভিষেক তো একটা মারাত্মক কথা বললেন যে সত্যি সত্যি এক করে দিন, সমাজ থেকে বিচ্ছিন্ন করুন, এর চেয়ে বড় কথা হয় না। এটা তো আমরা অনেক আগে থেকে বলছি। সেই জায়গা থেকেই আমার মনে হচ্ছে আমাদের কথা বাদ দিন, ওই যে বললাম কোভিড সুমন, আর আমি প্রথম ধর্ণা মঞ্চতে সিঙ্গুর আন্দোলনে তার পাশে ছিলাম, এবং নন্দীগ্রাম আন্দোলন যখন। এটা কি আপনার কোনো পলিটিক্যাল ফার্স্ট্রেশন যে সেদিন মঞ্চে আপনি ছিলেন না বলে এই কথা বলছেন? আমি তো পলিটিক্যাল লোকই নই। আমি পলিটিক্যাল লোক যেদিন হবো সেদিন আমি রাজনৈতিক দল করব। একটা এমএলএ মানে কি, একটা সরকারি আমলা মানে অফিসার,
একটা এমপি কি তার এরিয়া, আমার তো গোটা বাংলা, গোটা ভারত, গোটা পৃথিবীর বাঙালি, তাদের জন্য আমরা ভাবি। তো আমরা কোনো একটা জায়গায় সীমাবদ্ধ হব কি করে? আজকে কোভিড সমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবেগ তাড়িত হয়ে কোভিডটাকে সব কিছু দিয়েছিল, নেতা মন্ত্রী, সে এমপি হয়েছে, অনেক কিছু, অনেক ভালো, দারুণ গান করে, এবং আবেগ তাড়িত হয়ে কোভিডটাকে ডেকে গান গাইতে বললেন। কোভিডটা আজকের সময়ের সঙ্গে কিছুই জানেন না, জিরো। তিনি বসে বসে মানে এসআইআর বিরোধী, নাগরিকত্ব বিরোধী, বাংলা ধ্বংস বিরোধী মঞ্চে বসে বসে সারদা নারদা সারদা নারদা গান গেয়ে দিলেন। এবার আপনি মানে কিছুই না, তাহলে কেন ডাকে এসব মানুষগুলোকে? কোভিডটা বড় মানুষ হতে পারে কেন? আমাদের এই ধর্ণা মঞ্চে মমতা ব্যানার্জির কি জানা উচিত ছিল? যখন আমি মুখ্যমন্ত্রী হলাম তার আগে যে সমস্ত সংগঠনগুলো ছিল সব সংগঠনের লোককে ডাকবো। উনি একবার ডেকে দেখতেন যে পশ্চিমবঙ্গের সমস্ত সংগঠন তার ওই মানুষগুলো যারা সিঙ্গুর নন্দীগ্রাম করেছিল তার পাশে আছে কিনা। অত গরম কিসে মুখ্যমন্ত্রী বলে? হ্যাঁ, রেলা, অত বড় রেলা, সমাজে ওসব চলে না। আবার বলছি, জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দালালগুলো লাগে না, তিনি একা বলবেন। আমি বলে দিচ্ছি 5 লাখ লোক এসে দাঁড়াবে। অসাধারণ একটা জায়গা, এই জায়গাটায় যাবো, কিন্তু তার থেকেও ভয়ঙ্কর একটা জায়গা আপনি বলেছেন। আপনি আজকে বলছেন 60 লক্ষ নয়, প্রায় 1 কোটির ওপর মানুষের নাম বাদ গেছে। মৃত 24 লক্ষর যে হিসেব দেওয়া হচ্ছে তার মধ্যে আপনি বলছেন 14 লক্ষ লোক হেঁটে চলে বেড়াচ্ছে। বিষয়টা একটু খোলসা। আরেকটু আমি হিসাব করে দিই আপনাকে, 12 কোটি মানুষ, 11.5 থেকে 12 কোটি মানুষ ভোট দিতে পারে, 7 কোটি 66 লাখ। তাহলে বাকি মানুষগুলো কারা? বাকি মানুষগুলো, এই মানুষগুলো তো সন্তান, তাহলে ইল্লিগাল যে হয়ে যাচ্ছে তার সন্তানরাও ইল্লিগাল। তাহলে সংখ্যাটা কত হয়ে গেল? সেই 5 কোটির মধ্যে 2 কোটি ধরুন। এবার 18 বছর হয়েছে, আমার সন্তানরা, ছেলেমেয়েরা 10 লক্ষ ভোটাধিকারের জন্য আবেদন করেছে। কতজন ভোটাধিকার পেয়েছে? 1,60,000 না 70,000? 9 লক্ষ। তাদের কি হবে ভবিষ্যৎ? এবার কাগজপত্র দিয়েও নাম উঠলো না, আগামী বছরও তো নাম উঠবে না, তাই তো? এই 1,60,000-এর মধ্যে বাইরে থেকে আসা লোক আছে অনেক, বিহার বা হিন্দি ভাষাভাষী মানুষ আছে। তাহলে অ্যাকচুয়াল কি আমার এই বাংলার বাঙালি যে বাচ্চাদের 18 বছর বয়স হলো তারা কি চান্স পেল না? তাহলে তাদের সংখ্যা কত? 1। 2 নম্বর, সেটা তো ধরাই হয় না। 58 লাখের মধ্যে 24 লাখ যে মারা গেছে। দেখুন, এই যখন ভোট হয় না, এই যে আমাদের দামাল বাংলার শিখারানী মণ্ডল, দামাল নেত্রী, অদ্ভুত অদ্ভুত কিছু কথা বলে। কি বলেছেন? তিনি বলছেন ভোট যখন হচ্ছে সব পার্টির লোক তো টেবিলে বসে, তাহলে মৃত মানুষ ভোটটা দেবে কি করে? পাশের লোক তো ধরে ফেলবে। এবং প্রতি বছর নভেম্বর ডিসেম্বরে নির্বাচন কমিশন নিজেই তো ঝাড়াই বাছাই করে কে চলে গেল। যেমন আমার কাটোয়াতে বাড়ি, কাটোয়ায় ভোট ছিল, আমি তো আর আবেদন করিনি আমার নামটা বাতিল করো, তো নির্বাচন কমিশনে তো বাতিল করে দিয়েছে। ফলে এই যে 50 লক্ষ 24 লক্ষ যে মৃত, সেই 24 লক্ষর মধ্যে আমরা শিওর 14 লক্ষ হেঁটে বেড়াচ্ছে। আর বাকি 10 লক্ষও যদি মরা হয় তাও হবে না। বাকি যে মানুষগুলো, সেই মানুষগুলো দেশান্তরিত ছিন্নমূল মানুষ, যারা আইনটা বুঝে ভয়ে আবেদন করেনি, যদি আবেদন করলেই ধরা পড়ে যায়। ফলে 58 লক্ষর মধ্যে ধরতে হবে 45 লক্ষ। কি সৈকত, আমাদের দামাল বাংলার প্রফেসর সৈকত ভট্টাচার্য, ইকোনমিক্সের প্রফেসর, সে দেখবেন তথ্য দিয়ে দিয়ে বুঝিয়ে দেবে অঙ্কটা কোথায়। তাহলে সেখানে 45 লাখ, আর আমার 63 লাখকে না গো, 63 লাখের মধ্যে অন্তত 45 লাখ হচ্ছে, 50 লাখ হচ্ছে নাগরিক নাগরিক নাগরিক। তাদের 1948 সালের 19 জুলাইয়ের আগের কাগজ আছে, তাদের 1952 ভোটার তালিকায় নাম আছে দাদুদের। তাহলে তাদেরকে অ্যাডজুডিকেশন না, ওসব কি, এসব বাঁধনামো। অর্থাৎ বাংলাকে দখল নিল, বাঙালিকে দখল করার চেষ্টা করছে। এর বিরুদ্ধে বাঙালি একত্রিত হবে, প্রয়োজনে স্বাধীনতা সংগ্রামের ডাক দেবে। এছাড়া বাঙালির কাছে কোনো রাস্তা খোলা নেই। খুব অসাধারণ জায়গায় গেলাম। আপনি আজকে এই প্রেস কনফারেন্সে বাংলার সমস্ত দলের কাছে বাম সহ একটা আবেদন রেখেছেন। এই আবেদনের তাৎপর্যটা ব্যাখ্যা করুন। দেখুন, দিনের শেষে আমরা বাঙালি, অসাধারণ মানুষ কিছু সিপিএমে এখনো আছে,
অসাধারণ মানুষ কংগ্রেসে আছে, এরা তো বাঙালি। ফলে এই বিপদের সময় সবাই কিন্তু এক হওয়ার জন্য ছটফট 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 করছে। তারা কিন্তু রাজনীতির ঊর্ধ্বে উঠে এক হতে চায়। এখন একজনকে ডাক দিতে হবে। এখন যদি মমতা বন্দ্যোপাধ্যায় এই তাঁর ধর্ণা মঞ্চে সব পার্টিকে ডাকতে আসতো না, আমি গ্যারান্টি দিতে পারি আসতো। অর্থাৎ এখন রাজনীতির ঊর্ধ্বে উঠে বাংলাকে বাঁচাতে, বাঙালিকে বাঁচাতে এক হতে হবে। ন্যারেটিভে তো পরিষ্কার একজন নেত্রী বলছেন যে বাঙালি হলেই এখন তাকে তৃণমূল হতে হবে। তিনি রাজনীতি করেন, রাজনীতির কথা বলবেন, সেটা তাকে প্রশ্ন করবেন। তিনি তো অনেক বড় মানুষ। বড় মানুষ বলতে কি বোঝায়? আমি বড় মানুষ মানে বলতে চাই যে দেখুন ভাই, একটা মানুষ মাটি থেকে উঠেছেন, বস্তি থেকে। সেই বস্তি থেকে ওঠা একটা মানুষ আজকে কোন জায়গায়? আজকে তার ভয়ে কাঁপছে নরেন্দ্র মোদী। সে রাষ্ট্রপতিকে যেভাবে চ্যালেঞ্জ করেছে, যেভাবে তার প্রোটোকল নিয়ে যে সমস্যা, সেইগুলো নিয়ে হাওয়া করে কাঁদছে প্রধানমন্ত্রী রাজনীতি করার জন্য। কিন্তু একবার ক্ষমতা হচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্ট করার জন্য, কারণ যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে তিনি যেভাবে যুক্তরাষ্ট্রের কাঠামোর বাইরে বেরিয়েছে, মানবতা এবং মনুষ্যত্বের কারণে একদম যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভেঙে লড়াই করছেন। ক্ষমতা আছে তার গায়ে হাত দেওয়ার, তাকে গ্রেপ্তার করার। তাহলে বুঝতাম সত্যি করে নরেন্দ্র মোদীর 56 ইঞ্চি পাটা। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে যে, আমি আবার বারবার বলছি, যে পার্টিই করুক, যে পার্টিই করুক, তাকে সঙ্গে লাগবে, সামনের সারিতে তাকে লাগবে। এবং তার ঘটনা আমরা, কিন্তু আপনি আবার বলছেন তৃণমূলের কেউ এসআইআর বিষয়টাই জানে না। এটা তো ঠিকই বাস্তব। তৃণমূলের সবাই যদি এসআইআর বিষয়টা জানতো, তাহলে নির্বাচন কমিশনের 14 গোষ্ঠীর ক্ষমতা হতো বাঙালিকে ধ্বংস করার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টির বেশিরভাগ, কিছু ভালো মানুষ আছে, বেশিরভাগ হচ্ছে শুধু ধান্দা করার জন্য, রোজগার করার জন্য। মমতাদিকে রেসপেক্টও করে না, ওই উপরে বড় বড় ভাষণ দেয়, কিচ্ছু করে না। তারা বাঙালি এসে বোঝে না, তারা বোঝে ভোটে দাঁড়ানো, টাকা রোজগার করা ইত্যাদি। দামাল বাংলার এই মুহূর্তে পরিকল্পনা কি? তারা কি রাজনৈতিক দল হতে চায়? যদি বাংলা বাঁচে, যদি বাঙালি বাঁচে, আমার কাছে যেটা মনে হচ্ছে বাঙালি বাঁচা খুব কঠিন। যদি বাঁচে, যদি এই সংবিধান থাকে, তাহলে ভবিষ্যতে এই যে প্রফেসর সৈকত ভট্টাচার্য, এই যে রবীন্দ্রনারায়ণ তালুকদার, এই যে শিখারানী মণ্ডল, সুজয় কোবরা, এই যে দীপক ব্যাপারী আমরা আছি, আমরা মনে করি বাঙালি যদি বাঁচে আমরা রাজনৈতিক দল করব। সৈকতের সঙ্গে কালকে আমার একটা আলোচনা হয়েছে, ইউটিউবে আছে, আমার বন্ধুরা সেটা দেখে নিতে পারেন, খুব ইন্টারেস্টিং আলোচনা। যাই হোক, আজকের শেষ প্রশ্ন, অন্যদিন এটা নিয়ে আরও গভীরতর যে জায়গায় যাবো বলে একটু অন্যদিকে। আপনার ওই বইটা নিজের ঢাক নিজে, যেখানে দেখা যাচ্ছে একজন ইন্টেলেকচুয়াল কীভাবে রাজনীতির ময়দানে তাকে ক্রমশ অপ্রাসঙ্গিক করে দেওয়া হচ্ছে, ওই বইটার কি এখনও প্রাসঙ্গিকতা খুঁজে পান? এই আক্রমণটাই তো চলছে এখন চারদিকে। হ্যাঁ, প্রাসঙ্গিক তো বটে। দেখুন, আমি যখন লিখবো, এই যেমন এখন আমার ভাইজান মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী ব্যাপারটা কি? ভাইজান মুখ্যমন্ত্রী বইটা একটা বের করে দাও তো, বইটা একটু বের করে দাও, আমার প্যাকেট থেকে বের করে দাও না, তোর প্যাকেট থেকে ভাইজান মুখ্যমন্ত্রী বইটা এইটাতে এই যে নওশাদ সিদ্দিকী, এর ভিতরে সব ডকুমেন্ট। একটা মানুষ নিজেকে মুখ্যমন্ত্রী বা বড় করা, রাজনৈতিক ক্ষমতা পাওয়ার জন্য 1200 বছরের ইসলাম সংস্কৃতিকে কিভাবে ধ্বংস করছে আমরা দেখলাম। আয়াতুল্লাহ খামেনি শহীদ হওয়ার আগে বলছেন, ইরান মুখ্য নয়, মুখ্য ইসলাম। আর এই দালালগুলো আরএসএস এর দালালি করে, আমার এই গোটা বইটাতে দেখা যাচ্ছে কিভাবে সে আরএসএস এর দালালি করেছে, আরএসএস এর লোক, ডকুমেন্ট সহ দেখাচ্ছি। হলো তো? যে প্রশ্নটা কি ছিল আপনার? হ্যাঁ, যে প্রশ্নটা আমি করেছিলাম আপনাকে, যে আপনার বইটার প্রাসঙ্গিকতা। হ্যাঁ, তো প্রাসঙ্গিক তো বটে, আমি যখন লেখক তখন তো ওই প্রাসঙ্গিকতা বলছি না, এই আক্রমণের ভেতর দিয়েই তো ভারতবর্ষের ইন্টেলেকচুয়ালরা যায়, তারা যে কোনো আন্দোলনে সবার আগে যায় এবং আপনার মতোই দেখে তারা অপ্রাসঙ্গিক। আপনার বইয়ে যেটা উঠে এসছে, দেখুন, ব্যক্তিগতভাবে আমি মানিক ফকিরের কোনো ভ্যালু নেই। আপনি ব্যক্তিগতভাবে মানিক ফকিরকে এটা আমি বলছিও না, এটা একজন ইন্টেলেকচুয়ালকে প্রশ্ন। আমি একটা ব্যক্তি, সে তো ইন্টেলেকচুয়াল, তার পরিচয় দিচ্ছেন ইন্টেলেকচুয়াল হিসাবে। আমি চাষাবুষো ঘরের একটা সাধারণ মানুষ ছেলে, আমার বুকের যন্ত্রণা, আমার লেখা, আমার সমাজের প্রতি আমার দায়বদ্ধ।
ছাগল চেয়ে মানুষের চেয়ে ছাগল দাম। হ্যাঁ লিখেছিলাম, আজও লিখবো, আজও লিখি, প্রতিদিন আমি লিখি। আজও আমার কলম পত্রিকাতে একটা বড় লেখা বেরিয়েছে। হ্যাঁ, সুতরাং মানুষের কথা আমরা বলবো। যখন মানুষের কথা বলবো তখন মানুষের প্রতি দায়বদ্ধতা থাকবো, কোনো রাজনৈতিক দলের প্রতি দায়বদ্ধ নই। ফলে একভাবে একটা অন্য ধরনের আলোচনায় আমরা গেলাম। কেন চেয়ে আছো গো মুখ পানে? মানিক ফকিরের কথার সঙ্গে আপনি দ্বিমত হতে পারেন অথবা সহমত হতে পারেন, কিন্তু তার যে আবেগ, তার যে উষ্ণতা এবং তার যে তীব্রতম একটা আকাঙ্ক্ষা বাংলার মানুষকে নিয়ে, সেটাকে তো আপনি অস্বীকার করতে পারেন না। কথা মুখের এই অনুষ্ঠানটা কেমন লাগবে জানাবেন, সমালোচনা করবেন, ভালোবাসা দেবেন। আবার দেখা হচ্ছে। ধন্যবাদ মানিক। ধন্যবাদ সকলকে।